এতদিন বুক ফুলিয়ে চলা ভারতের দাদাগিরির দিন শেষ। বাংলাদেশ একাই বদলে দিল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পুরো দাবার বোর্ড। হাসিনা জমানা ঝেড়ে ফেলে উপদেষ্টা সরকারের হাত ঘুরে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং সফরে গিয়ে যে মাস্টার স্ট্রোক দিয়েছেন তাতে ঘুম উড়েছে ভারতের। মোদির তো ঘুম হারাম, ভারতের সেনাপ্রধান যিনি আছেন ওনারও টেনশন, ইয়ে ক্যা হো গয়া, ক্যাসে হো গয়া। একেই বলে মরার উপর খরার ঘা। বাংলাদেশে এই মুহূর্তে আমার মনে হয় যে জনগণের একটা বড় অংশ এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে আছে। তো যারা এই সেন্টিমেন্টে আছেন তাদের জন্য একটা সুসংবাদ। দিল্লির দাদাগিরি এবার বঙ্গোপসাগরে ডুবতে চলেছে। যে তিস্তা নদীকে শুকিয়ে বাদ দিয়ে আন্তর্জাতিক নিয়ম কানুনের তোয়াক্কা না করে বাংলাদেশের কোটি কোটি মানুষের মরুভূমির দিকে ঠেলে দিয়েছিল ভারত, সেই তিস্তাই এখন দিল্লির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভারতকে টেক্কা দিয়ে এবার দক্ষিণ এশিয়ার অঘোষিত সুপার পাওয়ার হতে যাচ্ছে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির মানচিত্র আজ এমন ভাবে বদলে যাচ্ছে যা হয়তো দিল্লির সাউথ ব্লক স্বপ্ন কল্পনা করেনি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবার সাবধান, আপনারা এবার বড় রকমের বাস খেতে চলেছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে হঠাৎ এমন কি ঘটলো যার কারণে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ভারতীয় মিডিয়াগুলোতে? কেন তারা বলছে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি চরম মাত্রায় ইসলামীকরণ শুরু হয়েছে? বাংলাদেশ সেনাবাহিনীর 4টা ব্রিগেডের নাম 4 খলিফার নামে রাখা হয়েছে। খোলাফা রাশিদের 4 খলিফা, একজন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই নতুন 4টা ব্রিগেড করা হয়েছে। আজ সরাসরি তারেক রহমানের প্রশংসা করলেন সংসদে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বললেন, আমাদের সবচেয়ে পরীক্ষিত বন্ধু দেশ চায়না যখন প্রকল্পে বাস্তবায়নে অর্থ দিবে তাহলে আমাদের তিস্তা যে নামেই হোক বাস্তবায়ন হবেই হবে। আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চীন থেকে দেশে ফিরেই এমন একটি ঘোষণা দিয়েছে যে ঘোষণা শোনার সাথে সাথে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তিনি তিস্তা প্রকল্প থেকে শুরু করে অনেক বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দিল্লির দাদাগিরি এবার বঙ্গোপসাগরে ডুবতে চলেছে। যে তিস্তা নদীকে শুকিয়ে বাদ দিয়ে আন্তর্জাতিক নিয়ম কানুনের তোয়াক্কা না করে বাংলাদেশের কোটি কোটি মানুষের মরুভূমির দিকে ঠেলে দিয়েছিল ভারত, সেই তিস্তাই এখন দিল্লির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বেইজিং থেকে সরাসরি যে হুঙ্কার এসেছে তাতে কাঁপন ধরেছে দিল্লির সাউথ ব্লকে। চীন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তিস্তা প্রকল্পে কোনো তৃতীয় দেশের নাক গলানো, কোনো দাদাগিরি বা কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এর মানে হলো মোদীর সরকারের মুখের উপর সরাসরি চর মেরেছে বেইজিং। তার উপর ভারতের সবচেয়ে দুর্বল জায়গা হলো যাকে সামরিক ভাষায় বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডর, তার ঠিক নাকের ডগায় এসে বসেছে চীন। আর এই মহাযুদ্ধে চীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় ভারতের যে একচেটিয়া আধিপত্য আর দাদাগিরি ছিল তা এবার চিরতরে শেষ হতে চলেছে। একদিকে চীন আর বাংলাদেশের মহাপরিকল্পনা, অন্যদিকে পাকিস্তানি মুসলিম ভাইদের কৌশলগত অবস্থান, সব মিলিয়ে চারিদিক থেকে ঘেরাও হতে যাচ্ছে ভারত। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করব কিভাবে দিল্লির আধিপত্যবাদের দিন শেষ হতে চলেছে। আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে যে ভারত আমাদের প্রতিবেশী দেশ হতে পারে, কিন্তু গত কয়েক দশক ধরে আমাদের বাংলাদেশের সাথে কি আচরণ করেছে মনে আছে? ফারাক্কা বাঁধ দিয়ে পদ্মা নদীকে মেরেছে আর গজলজোবা বাঁধ দিয়ে তিস্তা নদীকে মরুভূমি বানিয়ে ছেড়েছে। বর্ষাকালে যখন অতিরিক্ত পানি হয় তখন তারা বাঁধের গেট খুলে দেয় আর আমাদের দেশের লাখ লাখ মানুষ বন্যায় ভেসে যায়, ঘরবাড়ি হারায়, ফসল নষ্ট হয়। আর যখন শুষ্ক মৌসুমে আমাদের পানির সবচাইতে বেশি প্রয়োজন হয়, যখন আমাদের উত্তরবঙ্গের কৃষকদের সেচের পানির অভাবে হাহাকার করতে হয়, তখন তো ভারত এক ফোঁটাও পানি দেয় না। বছরের পর বছর ধরে শুধু আশ্বাসের বাণী, তিস্তা চুক্তি হবে হবে, কিন্তু কবে? 2 দশক পার হয়ে গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মমতা ব্যানার্জির অজুহাত আর দিল্লির চাণক্য নীতি, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি কোটি মুসলমান ও সাধারণ মানুষ। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি আন্তর্জাতিক নদীর উপর ভাটির দেশের সমান অধিকার আছে, কিন্তু ভারত কোনো আইনের তোয়াক্কা করেনি। তারা ভেবেছিল বাংলাদেশকে শুকিয়ে মারলেও কেউ কিছু বলার সাহস পাবে না। কিন্তু দিল্লি হয়তো ভুলে গিয়েছিল, দিন তো সবার সমান যায় না, অন্যায় চিরকাল টিকে থাকে না। আজ বাংলাদেশের মানুষ তাদের নিজেদের অধিকার নিয়ে বুঝতে শিখেছে। আর ঠিক এই সময় দৃশ্যপট প্রবেশ করেছে এশিয়ার পরাশক্তি চীন। যখন ভারত পানি না দিয়ে বাংলাদেশকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে,
ঠিক তখনই বাংলাদেশ এক মাস্টার স্ট্রোক খেলল। বাংলাদেশ সিদ্ধান্ত নিল ভারতের কাছে আর পানি ভিক্ষা চাওয়া হবে না, বরং নিজেদের তিস্তা নদীকে নিজেরাই পুনরুজ্জীবিত করা হবে। আর এই কাজে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরাশক্তি চীন। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এটি শুধু একটি সাধারণ নদী খনন প্রকল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি উল্টে দেওয়ার মতো এক মেগা প্রজেক্ট। এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা দেখে দিল্লির ঘুম তো হারাম হয়ে গেছে। ভারত দীর্ঘদিন ধরে পর্দার আড়াল থেকে এবং প্রকাশ্যে এই প্রকল্পে চীনের অংশগ্রহণের বিরোধিতা করে আসছিল। তারা বাংলাদেশকে নানাভাবে, নানা রকমে, নানা প্রকল্পে চাপ দেওয়ার চেষ্টা করেছে যেন চীনকে এই প্রকল্প থেকে দূরে রাখা যায়। কিন্তু এবার বেইজিং যে কড়া জবাব দিয়েছে তা ভারতের সব কূটনীতিকে ধূলিসাৎ করে দিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুভো জিয়াঘুন পরিষ্কার ভাষায় আন্তর্জাতিক মিডিয়ার সামনে বলেছেন, বাংলাদেশ এবং চীনের এই পারস্পরিক সহযোগিতা সম্পূর্ণভাবে দুই দেশের অভ্যন্তরীণ বিষয়, এটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়। তাই এই প্রকল্পে তৃতীয় কোনো পক্ষের প্রভাব বা হস্তক্ষেপ কোনোভাবেই কখনোই গ্রহণযোগ্য হবে না। সরাসরি নাম না নিলেও বেইজিং যে বার্তাটি দিয়েছে ভারতকে তো উদ্দেশ্য করেছে, তাই না? তা কিন্তু সহজেই বোঝা যায়। চীন ভারতকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তিস্তায় তোমাদের দাদাগিরি আর খাটবে না। বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ কার সাথে চুক্তি করবে, কাকে দিয়ে নদী খনন করবে, সেটা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। এখানে দিল্লির নাক গলানোর কোনো অধিকার নেই। এখন প্রশ্ন হতে পারে, তিস্তা নদী বাংলাদেশের ভেতরে, তাহলে ভারত এত ভয় পাচ্ছে কেন? কেন চীনের নাম শুনলেই দিল্লির নীতি নির্ধারকদের বুক কাঁপতে শুরু করে? এর পেছনে রয়েছে একটি চরম কৌশলগত এবং সামরিক কারণ। ভারতের মানচিত্রের দিকে তাকালে বুঝতে পারবেন, ভারতের মূল ভূখণ্ডের সাথে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, তাদের যোগাযোগের একমাত্র পথ হল শিলিগুড়ি করিডোর। এই করিডোরটি অত্যন্ত সরু, মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া। এই সরু পথটিকে সামরিক ভাষায় বলা হয় চিকেন নেক বা মুরগির গলা। যদি কোনো দিন চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে যায়, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্স সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই শিলিগুড়ি করিডোর একদম কাছাকাছি অবস্থিত তিস্তা নদী অববাহিকা। এবার হিসাবটা মিলান্ত, তিস্তা মহাপরিকল্পনার আওতায় যখন চীনের শত শত প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং বিশেষজ্ঞরা উত্তরবঙ্গে এসে কাজ শুরু করবেন, যৌথ কারিগরি সমীক্ষা চালাবেন, তখন ভারতের এই সবচেয়ে দুর্বল সাময়িক জোনের ঠিক পাশেই চীনের এক বিশাল উপস্থিতি তৈরি হবে। ভারত ভয় পাচ্ছে, তিস্তা প্রকল্পের বাহানায় চীন যদি এই অঞ্চলে অবস্থান শক্ত করে ফেলে, তবে যুদ্ধের সময় ভারতের মুরগির গলা চেপে ধরা চীনের মাত্র কয়েক মিনিটের ব্যাপার। ভারত এতদিন বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে রেখে যে দাদাগিরি দেখাতো, আজ তিস্তা প্রকল্পের মাধ্যমে চীন ভারতের সেই অহংকার মাটির সাথে মিশিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছে। ভারত এখন নিজের নিরাপত্তা নিয়ে তো চরম আতঙ্কে ভুগছে। ভারত সবসময় ভেবেছিল চিকেন নেক করিডোর সুরক্ষিত রাখতে তারা শিলিগুড়ি সীমান্ত পাহারা দিয়েই চলবে, কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গ দিয়ে চীনের এই এন্ট্রি ভারতের সেই পুরনো সামরিক ছক পুরোপুরিভাবেই ওলট পালট করে দিয়েছে। তিস্তা অববাহিকা সচল করার অর্থ হল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অবরুদ্ধ সীমান্ত এখন বেইজিংয়ের নজরদারির সীমানায়। ভারতের উগ্র জাতীয়তাবাদী নীতি যেখানে প্রতিবেশীদের দমিয়ে রাখতে চেয়েছিল, আজ সেখানেই তৈরি হয়েছে এক অভূতপূর্ব কৌশলগত প্রাচীর। দিল্লির একচেটিয়া মোড়লগিরি রুখে দিয়ে এই অঞ্চল এখন এক নতুন শক্তির ভারসাম্য দেখছে। প্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। এতদিন ভারত নিজেকে এই অঞ্চলের একদম বিগ ব্রাদার বা মোড়ল মনে করতেন। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সবার উপরে তার আধিপত্য খাটানোর চেষ্টা করত, কিন্তু আজ মালদ্বীপ ভারতকে তাদের দেশ থেকে সেনা সরতে বাধ্য করছে। নেপাল নিজের মানচিত্র সংশোধন করে ভারতের জমি নিজের বলে দাবি করছে, আর এখন বাংলাদেশ বুক চিতিয়ে চীনের সাথে মেগা প্রজেক্ট সইও করছে। এর মানে হলো দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্যের দিন এখন পুরোপুরিভাবেই শেষ। সবচেয়ে বড় কথা, এই অঞ্চলে এখন মুসলিম দেশগুলোর মধ্যে এক অভূতপূর্ব কৌশলগত ঐক্য গড়ে উঠেছে। পাকিস্তান সব সময় ভারতের কাশ্মীরের আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একাই লড়ে এসেছে। পাকিস্তান ও চীনের বন্ধুত্ব তো ঐতিহাসিক, যাকে বলা হয় হিমালয়ের চাইতেও উঁচু আর সমুদ্রের চাইতেও গভীর। এবার সেই সমীকরণে বাংলাদেশও সামিল হচ্ছে। যখন বাংলাদেশ ও পাকিস্তান, এই দুই মুসলিম ভাই রাষ্ট্র এবং তাদের সাথে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন একজোটে দাঁড়াবে, তখন ভারতের আধিপত্যবাদী চাণক্য নীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সরকার স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কোনো চাপ বা কোনো ধমক কাজ করবে না। দেশের পানি নিরাপত্তা, কৃষি এবং উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের জীবন জীবিকার স্বার্থে এই প্রকল্প সফল করতেই হবে। পাকিস্তান যেভাবে ভারতের আগ্রাসনকে রুখে দিয়েছে, বাংলাদেশও ঠিক একইভাবে অর্থনৈতিক ও কৌশলগতভাবে ভারতের একতরফা নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে আসছে। সুতরাং প্রিয় দর্শক, সময় কিন্তু বদলে গেছে। ভারতের অন্যায় আচরণ মুখ বুঝে সহ্য
সহ্য করার দিন শেষ। তিস্তা নদী আমাদের, এর উপর অধিকারও আমাদের। ভারত পানি না দিলে আমরা চীনকে সাথে নিয়ে আমাদের নদী শাসন করব, নদী ড্রেজিং করব, জলধার বানাবো, এটাই আমাদের সার্বভৌমত্ব। ভারতের দাদাগিরি নস্যাৎ করে তিস্তায় চীনের এই এন্ট্রি এবং ভারতের চিকেন নেক অবরুদ্ধ হওয়ায় এই পুরো ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের এই নতুন ভূ রাজনৈতিক সমীকরণ কি দক্ষিণ এশিয়ায় ভারতের অহংকার চিরতরে গুড়িয়ে দেবে? আপনারা অনেকেই হয়তো ভারতের সাংবাদিক চন্দন নন্দীর নাম শুনছেন। লোকটা বেসিক্যালি বাংলাদেশ বিরোধী একটা সাংবাদিক এবং বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে লেখালেখি করতে পছন্দ করেন। তো রিসেন্টলি তার একটা লেখা আমি পড়লাম এবং ওই লেখায় বেসিক্যালি দুইটা ইম্পর্টেন্ট টপিকস সে কভার করছে। নাম্বার ওয়ান যেটা কভার করছে সেটা হচ্ছে যে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যে সেকেন্ড বাংলাদেশ ব্যাটালিয়নটা গড়ে উঠছে, সেই ব্যাটালিয়নের যে 4টা কোম্পানি আছে, এই 4টা কোম্পানির নাম আমাদের খুলাফায়ে রাশিদিন এর 4 খলিফার নামে নামকরণ করা হয়েছে। যেমন আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, দেন ওসমান কোম্পানি অ্যান্ড আলী কোম্পানি। তো এটা নিয়ে তার বেশ আপত্তি হয়েছে যে এই নামকরণের কারণে নাকি বাংলাদেশে ইসলামিস্ট একটা উত্থান ঘটে যাচ্ছে, এটা হচ্ছে তার কমপ্লেইন। আর এটার সাথে সে কানেক্ট করছে কি দেখেন, এটার সাথে সে কানেক্ট করছে হচ্ছে যে রিসেন্টলি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান স্যার উনি দাঁড়িয়ে রাখছেন, এই দাঁড়িয়ে রাখার প্রসঙ্গটা সে আনছে ওই জায়গায় এবং সে ক্লেম করতেছে যে রিসেন্টলি সে হজ করে আসার পরে এই দাড়িটা রাখছে এবং তিনি হচ্ছেন সম্ভবত একমাত্র বাংলাদেশি সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে যার দাড়ি আছে। এবং এই দাড়ি রাখার কারণে সে যেটা ক্লেম করতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বেসিক্যালি সেকুলার যে ইয়েটা ছিল, ঘরানাটা ছিল, সেটা থেকে শিফট করে ইসলামিস্ট ঘরানায় প্রবেশ করছে। তো এটা নিয়ে আমার মতামত দেওয়ার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে জেনারেল ওয়াকরুজ্জামান স্যারের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো পরিচয় নেই। স্যার অনেক সিনিয়র, আমি আর্মিতে থাকা অবস্থায় কখনো স্যারের সাথে সরাসরি চাকরি করার সৌভাগ্য আমার হয় নাই। উনি যখন মিলিটারি সেক্রেটারি ছিলেন তখন আমি চাকরি থেকে বের হয়ে আসার আগে তার সাথে আমার ইন্টারভিউ হয়েছিল এবং ওই ইন্টারভিউতে আমি ন্যাচারালি, আপনারা জানেন যে আমি প্রশ্ন করতে ভালোবাসি, সো আমি স্যারকে কিছু প্রশ্ন করছিলাম এবং কিছু প্রশ্নের জবাব উনি তখন আমাকে দেন নাই। বাট নো ওয়ারিজ, মানে কিছুদিন পর স্যার রিটায়ারমেন্টে আসবেন, আসলে পরে আমরা রাওয়াতে বসবো কফি খেতে খেতে, স্যার আবার জিজ্ঞেস করবো এই প্রশ্নগুলো এবং আমি তখনকার যে সেনাবাহিনীর মনস্তত্ত্ব সেটা হয়তো তখন স্যারের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন করা বন্ধ করা যাবে না, প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট। আপনারা সবাই জানেন যে যথাযথ প্রশ্নের উত্তর এর মাঝেই কিন্তু লুকায় আছে ভবিতব্য, এর ভেতরে লুকায় থাকে ইতিহাস। যেমন আমি রিসেন্টলি মানে শুনলাম একটা ঘটনা, যেটা হচ্ছে যে আমাদের শেখ মুজিবুর রহমান তাকে নাকি ইন্ডিয়া থেকে একবার মানে তাকে গাইড করতেছিল যে আপনার বাইরের কোনো বহির্বিশ্বের কোনো দেশের সাথে যদি আলোচনায় বসতে চান আপনারা পররাষ্ট্র সংক্রান্ত ব্যাপারে, তাহলে অবশ্যই ইন্ডিয়ার সাথে একটু আলোচনা করে নেবেন যাতে আমরা আপনাদেরকে প্রপারলি গাইড করতে পারি। তো তখন নাকি উনি মানে টেবিলের উপরে দুম করে মানে ঘুষি মেরে চায়ের কাপ উল্টায় ফেলছিলেন এবং উনি নাকি বলছিলেন যে কোনটা কোঅপারেশন আর কোনটা সাবঅর্ডিনেশন এইটা আমাকে শিখাইতে আসেন না, এটা আমি ভালো মতোই বুঝি। আমি এইটা নাকি জনাব আসাফুদ্দৌলা ওনার বরাত দিয়ে এই গল্পটার কথা অনেকে বলে। তো আবার খালিদ স্যারের ব্যাপারে একটা গল্প আছে, ওই যে K-4 কমান্ডার ছিলেন খালিদ স্যার। তো যখন মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে উনি যখন ইন্ডিয়ান কাউন্টারপার্টের সাথে বসে আলোচনা করতেছিলেন, তখন উনি নাকি একটা অদ্ভুত প্রশ্ন করছিলেন। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ তো প্রায় স্বাধীন হতে যাচ্ছে তখন তিনি নাকি জিজ্ঞেস করছিলেন যে বাংলাদেশ যদি স্বাধীন হয়ে যায় তাহলে বাংলাদেশের নতুন ভৌগোলিক শত্রু কে হতে যাচ্ছে? তো তার নাকি যে ইন্ডিয়ান কাউন্টারপার্ট ছিল সে তখন নীরব হয়ে গেছিল। আবার ওই যে আসাদুল্লাহ সাহেবের কথা বললাম, ওই আসাদুল্লাহ সাহেবেরই আরেকটা গল্পের কথা আমরা শুনি। সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধীর সাথে কোনো একটা মিটিংয়ে উনিও বাংলাদেশের পক্ষ থেকে গেছিলেন। যাওয়ার পরে উনি ইন্দিরা গান্ধীকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন, এই প্রশ্নটা করছিলেন ফারাক্কাবাদ সংক্রান্ত ব্যাপারে। এবং উনি ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করছিলেন যে ম্যাডাম, আজকে বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ থাকতো তাহলে কি আপনি ফারাক্কাবাদ ওপেন করতে পারতেন? কারণ ফারাক্কাবাদের গল্পটা তো আপনারা সবাই জানেন যে ফারাক্কাবাদ বেসিক্যালি 1969 সালে মোটামুটি রেডি হয়ে গেছিল এবং 71 সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং পরে 75 সালে ফারাক্কাবাদ ওপেন হয়। সো এই মানে দেশ স্বাধীন হওয়ার পরে 75 সালের আগের ঘটনা এটা।
তো উনি ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করলেন যে ম্যাডাম, যদি বাংলাদেশ এখনো পূর্ব পাকিস্তান থাকতো তাহলে কি আপনি ফারাক্কাবাদ ওপেন করার সাহস পাইতেন কিনা? তো ইন্দিরা গান্ধী নাকি বলছিল যে নেক্সট কোশ্চেন, মানে ওই কোশ্চেনের আনসার উনি দিবেন না। তো তখন আসাদুল্লাহ সাহেব তো দারুণ বুদ্ধিমান একটা লোক ছিল। মানে বাংলাদেশের ব্যুরোক্রেটদের ভিতরে যদি ট্রুলি আপনি রেসপেক্ট করতে চান তাহলে অনেকে হয়তো রেসপেক্ট করতে পারবেন, বাট আমার পরিচিত হচ্ছে দুইজন, একজন হচ্ছে আকবর আলী খান আর একজন হচ্ছেন এই আসাদুল্লাহ সাহেব। দুর্দান্ত সাহসী একটা মানুষ ছিলেন। আর আকবর আলী খান তো যেমন তার লেখা পরার্থপরতার অর্থনীতি যে বইটা আছে, এটা আপনারা যারা পড়ছেন তাহলে আপনারা মানে জানেন যে উনি কতটা চাচা ছোলা এবং স্ট্রেট ফরওয়ার্ড লিখতে পারেন। উনি ইভেন এই যে আমলা যারা আছে, দুষ্ট আমলা, ঘুষখোর, দুর্নীতিবাজ আমলা যারা আছে, তাদের জন্য তিনি মানে একটা নাম প্রকাশ্যে লিখছিলেন, যেটা মানে এখানে বলতেও আমার অনেক সময় অস্বস্তি লাগে। মানে একটা বিশেষ প্রাণী যেটা ইসলাম ধর্মে হারাম, সেই প্রাণীর বাচ্চার সাথে তুলনা করছেন তিনি ওই সব দুর্নীতিবাজ হারামখোর যে আমলারা আছে তাদেরকে। তো এই আসাদুল্লাহ সাহেবের প্রসঙ্গে আসলাম, যে প্রথম প্রশ্নটা উনি করছিলেন যদি পাকিস্তান থাকতো বাংলাদেশ তখনও, তাহলে কি উনি ফারাক্কাবাদ ওপেন করার সাহস পেতেন কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা, ওই প্রশ্নটার উত্তর যেহেতু ইন্দিরা গান্ধী দেন নাই, দ্বিতীয় প্রশ্নটা উনি করলেন যে ম্যাডাম, বাংলাদেশ যদি ইন্ডিয়ার অংশ হতো তাহলে কি আপনি ফারাক্কাবাদ ওপেন করতে পারতেন? ইন্দিরা গান্ধী এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উঠে চলে যান। তো এই জন্য কোশ্চেনস আর ভেরি ইম্পর্টেন্ট। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।